হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা সব থেকে হট অগ্নিপথ সিরিজের সেরা প্রশ্ন নিয়ে। দেখো, আজ আমি বেশি কোশ্চেন করাবো না, 5টা কোশ্চেন করাবো। আর এই 5টা কোশ্চেন থেকে আমি অ্যাসিওর করছি এই 5টা থেকে হুবহু একটা কোশ্চেন তোমাদের 2024-এর জিএনএম এনএম এক্সামে আসবে। ঠিক তো, বেশি কথা না বলে চলো শুরু করা যাক। আর দেখো, তোমরা সবাই পড়াশোনা আশা করি ভালোই করছো, কারণ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকেই জয়েন করেছো এবং আমাদের যে মক টেস্টটা চলছে সেই মক টেস্টে অনেকে মোটামুটি 15 থেকে 17 জন পার্টিসিপেট করছে এবং যাদের মধ্যে অলমোস্ট 13 থেকে 14 জন ভালো পারফরমেন্স করছে। তো সেটা দেখে আমাদের ভালো লাগছে। যদি কেউ এরকম আরো চাও যে না আমিও অ্যাটেন্ড করবো মক টেস্টে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। নাম কি? রূপমস বায়ো ক্লাসেস। কি নাম? রূপমস বায়ো ক্লাসেস। যদি ভাবো সার্চ করতে প্রবলেম হচ্ছে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যাবা, ওখানে দেখবা লিংকের একটা বার আছে, ওই লিংকের মধ্যে দেখবা টেলিগ্রামের লিংক দেওয়া আছে। ওই টেলিগ্রামের লিংকে ট্যাপ করবা, ডাইরেক্টলি তুমি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবা। ঠিক, আর ওখানে গিয়ে শুধু তোমরা লিখবা হ্যাশট্যাগ মক টেস্ট, তোমাদের কাছে তোমাদের পার্সপেক্টিভ মক টেস্টটা ডিসপ্লে হয়ে যাবে। ঠিক, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কোএনজাইম হিসেবে কাজ করে? প্রথম কথা স্যার, কোএনজাইমটা কি হয়? কোএনজাইম মানে কি? ধরে নাও আমার একটা রিঅ্যাকশন হচ্ছে এ থেকে বি, তাহলে এ হচ্ছে কি রিঅ্যাকটেন্ট যেখান থেকে তৈরি হচ্ছে, আর বি কি প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে। তো যখন একটা রিঅ্যাকশন হচ্ছে এ থেকে বি, তো এই রিঅ্যাকশনটা হতে একটা এনজাইম লাগে। ধরো না এনজাইমটা লাগলো কি এক্স। এবার কখনো কখনো কি হয়, এই এনজাইমটার কাজ কি? এই রিঅ্যাকশনটাকে ফাস্ট করা। ঠিক, এবার কখনো কখনো এই এনজাইমটাও আরেকটা জিনিসকে চাই যাতে করে ও আরো ভালো করে কাজ করতে পারে। কখনো কখনো এই এনজাইমটা আরো কিছু কি চাই যাতে করে ও রিঅ্যাকশনটাকে আরো ফাস্ট করতে পারে। তো যে এই এনজাইমটার কাজকে করার বাড়ানোর জন্য, এনজাইমের যে কাজ করছে তাকে তার ক্ষমতাটাকে বাড়ানোর জন্য আর একটা ধরনের ওয়াই বলে একটা জিনিস এক্স এর সাথে যুক্ত হয়ে যায়। তো এই যে ওয়াই যেটা যুক্ত হচ্ছে এক্স এর সাথে, যাতে করে এক্স মানে হচ্ছে এনজাইম যেটা রিঅ্যাকশনটাকে ফাস্ট করাচ্ছে, তাকে বলছে কি কোএনজাইম। আবার বলছি, দেখো এনজাইম কি করে রিঅ্যাকশনের গতিবেগকে ফাস্ট করে দেয়, মানে দ্রুত রিঅ্যাকশন করায়। আচ্ছা, কখনো কখনো এনজাইমের সাথে যদি আরো কোনো মলিকিউল চলে আসে, তাহলে রিঅ্যাকশনটা আরো ফাস্ট হয়ে যাবে। ঠিক, তো যে মলিকিউলটা আসছে, যেখানে আমি এখানে ওয়াই দিয়ে লিখেছি, তাকে কি বলে? কোএনজাইম। মানে এনজাইমকে হেল্প করে বলে এর নাম কি হয়ে যায়? কোএনজাইম। ঠিক, তো দেখো, নিম্নলিখিত কোনটি কোএনজাইম? ক্যাটাগরি 2 এর কোশ্চেন, দেখতেই পাচ্ছ, তার মানে একের বেশি অপশন কারেক্ট হবে, এটা তো ঠিক। তো দেখো, প্রথম হচ্ছে কি এফএডিএইচ। আরেকটা জিনিস আমি বলে দিই কোএনজাইমের সম্বন্ধে, আরেকটা জিনিস বলে দিই। কোএনজাইম হচ্ছে কি অর্গানিক মলিকিউল হবে, মানে কোনো আয়ন হবে না। আয়ন মানে কি স্যার? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, এগুলোকে কি বলে না? কোএনজাইম বলে না। মানে কোএনজাইম সবসময় কি হবে? অর্গানিক হবে। মানে কি অর্গানিক? মানে কি জৈব যৌগ। মানে যখনই কোনো কোএনজাইমের কথা হবে, তুমি কি খুঁজবা? যে জৈব যৌগ বা অর্গানিক আছে কিনা। কারণ যদি কোনো আয়ন থাকে, লাইক Mg+2, Cl-, Na+, এগুলো কি আয়ন? তো আয়ন কোনদিন কোএনজাইম হয় না। কি হয় কোএনজাইম? স্যার অর্গানিক বা জৈব যৌগ। ঠিক, বুঝে গেছো। এবার দেখো নিচের কোনটি কোএনজাইম? আচ্ছা দেখো, প্রথম কথা Mg+2 হয় না স্যার, কারণ এটা কি আয়ন। বললাম এক্ষুনি, আয়ন কি কোনোদিন কোএনজাইম হতে পারে না। আয়ন মানে কি চার্জ থাকবে মাথার উপরে, সেটা কোনোদিন কোএনজাইম হতে পারে না। তাহলে Mg2+ তো কোএনজাইম হবে না। Mn2+ দেখো কি মাথায় চার্জ আছে, তাহলে এটাও কোএনজাইম হবে না। ঠিক, থাকলো কি স্যার? এফএডিএইচ একটা কোএনজাইম হিসেবে কাজ করে। কোথায় কাজ করে স্যার? আমি বলে দিচ্ছি তোমাদের নলেজের জন্য। একটা ক্রেবস সাইকেল বলে একটা জিনিস হয়। কি হয়? ক্রেবস সাইকেল কখন হয় স্যার? ওই যে আমরা যে কি হয় না, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, যখনই কোনো খাবার পার্টিকেলকে মেটাবলিজমে যায়, তখন একটা সাইকেল হয় যাকে বলছে ক্রেবস সাইকেল। ঠিক, কোষের মধ্যে হয় ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেলের সময় এফএডিএইচ কি হিসেবে কাজ করে? একটা কোএনজাইম হিসেবে কাজ করে। মানে এফএডিএইচ অন্য কোনো একটা এনজাইমের উপর সাথে যুক্ত হয়ে রিঅ্যাকশনটাকে আরো ফাস্ট করে। আবার রিপিট করে দিচ্ছি, এনজাইম কি ছিল? এনজাইম ছিল কি? যে রিঅ্যাকশনের গতিবেগকে বাড়ায়। ঠিক, এবার কখনো কখনো এনজাইমও আরো অনেক কিছুকে চাই যাতে করে আরো রিঅ্যাকশনটা ভালো হয়। তো এনজাইমের যেটা দরকার তাকে বলে কোএনজাইম। ঠিক, তো আচ্ছা, তো এফএডিএইচ কি একটা কোএনজাইম? কারণ এফএডিএইচ কি একটা জৈব যৌগ বা অর্গানিক। কোথায় কাজ করে কোএনজাইম হিসেবে? ক্রেবস সাইকেল, যেটা কোষের মধ্যে হয়। হয়ে গেল। আর Mg+2, Mn+2 হলো না কেন স্যার? কারণ এগুলো আয়ন কোনোদিনই কোএনজাইম হতে পারে না। আর একটা কি হবে? ভিটামিন এও কি একটা জৈব যৌগ। কি যতগুলো ভিটামিন আছে না, 99% যতগুলো ভিটামিন আছে আমরা জানি, A B C D E K, ঠিক যতগুলো ভিটামিন আছে সবগুলো কি কোএনজাইম হিসেবে কাজ করে। তাহলে নিম্নলিখিত কোনটি কোএনজাইম? এফএডিএইচ এবং ভিটামিন এ। তাহলে এখানে দেখো ক্যাটাগরি 2 এর দুটো কোশ্চেন রাইট হলো। বুঝে গেছো কোএনজাইম। নেক্সট কোশ্চেন দেখো,
ক্রায়োপ্রিজারভেশন এ ব্যবহৃত রাসায়নিক পদার্থ, মানে ক্রায়োপ্রিজারভেশন একটা টেকনিক। ক্রায়োপ্রিজারভেশন মানে কি একটা টেকনিক, মানে কোন জিনিসকে সংরক্ষণ করা। মেনলি কাকে করা হয় জানো? যে ধরো যেসব গাছগুলো এখন বিপন্ন হয়ে গেছে বা যেসব অ্যানিমাল গুলো এখন পাওয়া যাচ্ছে না, ঠিক মানে অ্যানিমাল হয় না অনেক কিছু অ্যানিমাল, যেমন আগে বলতে না যে এই পশুটাকে দেখা যেত এখন দেখা যায় না, বা এই গাছটাকে পাওয়া যেত এখন এই গাছটার পরিমাণটা কমে গেছে, তার মানে কি যেগুলো বিলুপ্তির পথে চলে গেছে তাদের যদি সেটা গাছ হয় তাহলে তার বীজ, এবং সেটা যদি প্রাণী হয় তাহলে তার গ্যামেট। আবার বলছি, যদি সেটা গাছ হয় তাহলে তার বীজ, এবং যদি সেটা অ্যানিমাল বা প্রাণী হয় তাহলে তার কি গ্যামেট। এই দুটোকে নিয়ে তরল নাইট্রোজেনের মধ্যে, কোথায় তরল নাইট্রোজেনের মধ্যে একটা অত্যাধিক কম টেম্পারেচার, যাকে বলে কত -180°C। কত স্যার? -180°, মানে বুঝতে পারছো 0°C কি হয় বরফ হয়ে যায়, 0 থেকেও 180 কম, কারণ -0 থেকেও 0 থেকে যায় বরফ হয়ে যায়, জল বরফ হয়ে যায়। এবার 0 থেকেও 180° মাইনাস, তার মানে কত ঠান্ডা তুমি বুঝতে পারছো? ধোঁয়া ধোঁয়া হয়ে যায় এই জায়গাটা, মানে এতটা তুমি দেখতে পাবো না খালি চোখে, এত ঠান্ডা হয়ে যায় ওটা। তো এই টেম্পারেচার কত হয় স্যার? -180°C। আর কাকে ইউজ করা হয় স্যার? ওই তরলটাকে নাম কি স্যার? তরল নাইট্রোজেনকে, গ্যাসকে রাখে নাইট্রোজেনের তরলকে ইউজ করা হয় কত ডিগ্রি টেম্পারেচারে? 180। আবার বলছি, নাইট্রোজেনের তরলকে -180° টেম্পারেচারে ইউজ করা হয় কোনো গাছের, বিলুপ্ত গাছের বীজ অথবা কোনো বিলুপ্ত প্রাণীর গ্যামেটকে সংরক্ষণ করার জন্য। এই টেকনিকটাকে বলে ক্রায়োপ্রিজারভেশন। ঠিক, তাহলে কাকে ইউজ করা হচ্ছে? তরল নাইট্রোজেনকে। দেখো তাহলে ক্রায়োপ্রিজারভেশন মানে সংরক্ষণ করা। ক্রায়োপ্রিজারভেশনে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো কি? তরল O2 না স্যার, তরল নাইট্রোজেন। এখনই বললাম তরল নাইট্রোজেনকে -180°C তে ক্রায়োপ্রিজারভেশন হিসেবে যুক্ত মানে ইউজ করা হয়। তাহলে তরল নাইট্রোজেন, অপশন হচ্ছে বি। দেখো তরল CO2 হবে না, তরল CH4 হবে না, তার মানে এটা কি ক্যাটাগরি 1 এর কোশ্চেন। ঠিক, তাহলে ক্রায়োপ্রিজারভেশন কি স্যার? যেখানে উদ্ভিদের বীজ এবং প্রাণীদের গ্যামেটকে সংরক্ষণ করা হয় তরল নাইট্রোজেনের মধ্যে 180° টেম্পারেচারে, তাকে বলে ক্রায়োপ্রিজারভেশন। ইউজ কাকে করা হয় স্যার? তরল নাইট্রোজেন। ঠিক, 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন দেখো, বাদুরকে কি বলে? ব্যাট। ঠিক, বাদুর দ্বারা পরাগযোগ, পরাগযোগ মানে কি? পলিনেশন বলেছিলাম তোমাদের, হার্টসরও বলেছে। পরাগযোগ মানে কি হচ্ছে? যে একটা গাছে ধরো একটা ফুল আছে, গাছে একটা ফুল আছে, ফুলটা ধরো না পুরুষ ফুল, তাহলে ওর মধ্যে কি থাকবে? ওর মধ্যে কি থাকবে? পোলেন গ্রেন থাকবে, যেটা কি গ্যামেট, মেল গ্যামেট। গাছের ক্ষেত্রে মেল গ্যামেটকে কি বলে? গাছের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে মেল গ্যামেটকে কি বলে? পোলেন গ্রেন। তো সেই পোলেন গ্রেনটাকে ফিমেল ফ্লাওয়ারে নিয়ে যাওয়া, সেই পোলেন গ্রেনটা যেটা হচ্ছে মেল গ্যামেট, মেল ফ্লাওয়ারের মধ্যে আছে। আবার বলছি, পোলেন গ্রেন যেটা মেল গ্যামেট, মেল ফ্লাওয়ারের মধ্যে আছে, তাকে তুমি ফিমেল ফ্লাওয়ারে যে নিয়ে যাচ্ছ, এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে কি বলে? পরাগযোগ বা পলিনেশন। Pollination কি? The transfer of pollen grain from the male flower. The transfer of pollen grain from the male flower to female flower. The transfer of pollen grain from the male flower to the male flower to the female flower. ঠিক, একে বলে কি? পলিনেশন বা পরাগযোগ। এটা অনেকগুলো অ্যানিমাল দ্বারা হয়, লাইক কি বলতে পারো তুমি? বাটারফ্লাই, বি, হানি বি, কখনো কখনো বাতাস মানে বায়ু মানে ওয়াইন্ড নিয়ে যায়, কখনো ওয়াটার নিয়ে যায়। ঠিক, এগুলো হচ্ছে কি? পলিনেটিং এজেন্ট, যারা পলিনেশনকে করে। যেমন এলআইসি তোমরা করো, অনেকে এলআইসি করো, তো এলআইসি কি একজন থাকে না যে এলআইসি করে দেয় তোমাকে, এসে তোমাকে বলে অনেক সময়, দাদা এটা করে নিন, দাদা এই পলিসি করে নিন, তা ওদেরকে কি বলে? এজেন্ট। তা যে এলআইসি করাচ্ছে তাকে বলে এলআইসি এজেন্ট। ঠিক, তেমন যে পলিনেশন করাচ্ছে তাকে বলে কি? পলিনেটিং এজেন্ট। ঠিক, আর দেখো কি হবে এবার, দেখো কি বলেছে যে বাদুর কি তাহলে একটা পরাগযোগ করে। বাদুর কি করে? পরাগযোগ করে, মানে পলিনেশন করছে, তাহলে বাদুর কি? একটা পলিনেটিং এজেন্ট। এইবার দেখো কোশ্চেন কি বলেছে, বাদুর দ্বারা যে পরাগযোগটি ঘটে, বাদুরের জন্য বাদুর যে পরাগযোগটা করায় তাকে কি বলে? হাইড্রোফিলি। হাইড্রো মানে কি? জল। তার মানে যদি জলের কথা আসতো, যে বললাম না এখনো, জল কি করাই ওই গ্যামেটটাকে মানে পোলেন গ্রেনকে ফিমেল ফ্লাওয়ারে নিয়ে যায়। যদি জল হেল্প করতো তাহলে তাকে কি বলতো? হাইড্রোফিলি। কিন্তু এখানে কার কথা বলেছে? বাদুরের কথা। তাহলে বাদুরের জন্য হাইড্রোফিলি হবে না। হাইড্রোফিলি কার জন্য হতো? যদি জল নিয়ে করতো, জল যদি পরাগযোগটা করতো তখন তাকে কি বলতো? হাইড্রোফিলি। এখানে বাদুরের কোশ্চেন করেছে। তারপরে কি বলেছে এখানে? কি বলছে? অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি মানে কি? যদি কোনো অ্যানিমাল করে, কোনো অ্যানিমাল করলো, ধরো কোনো একটা গাছের পাতা আছে, পাতার পাশে ফুল আছে, তো গাছের পাতাটা খাওয়ার সময় ওই ফুলের কি মেল গ্যামেটটা, যাকে বলছে কি পোলেন গ্রেনটা, সে তার গায়ে লেগে গেল। আবার সেই অ্যানিমালটাই অন্য কোনো ফিমেল ফ্লাওয়ারের কাছে গিয়ে কি পাতা খাচ্ছে, তখন ওই গাছের থেকে সে ওর বডির থেকে সেই পোলেন গ্রেনটা, যেটা আগে ওর বডিতে এসে চিপকে গেছিল, সেটা কি হবে? ফিমেল ফ্লাওয়ারের উপর চলে গেল। তাহলে এই যদি এরকম কোনো অ্যানিমালের দ্বারা হয় তখন তাকে বলতো কি? অ্যানিমোফিলি। কিন্তু এখানে বাদুরের, স্পেসিফিক্যালি বাদুরের কথা বলা হয়েছে, ওই জন্য অ্যানিমোফিলি তো হবে না। ঠিক, আচ্ছা ঠিক। এবার দেখো লাস্টটা দেখো কি? কাইরোপটেরোফিলি। মনে রাখবা, যখনই বাদুরের কথা হবে, বাদুরের জন্য, বাদুর যে পলিনেশনটা করায়, মানে বাদুর কোনো মেল ফ্লাওয়ার উপরে বসলো, সেখান থেকে পোলেন গ্রেনটাকে নিয়ে ফিমেল ফ্লাওয়ার উপরে গিয়ে ছেড়ে দিল, এই যে প্রসেসটা বাদুরের দ্বারা হলো, এটাকে কি বলে? কাইরোপ্টোফিলি। আরেকবার রিপিট করছি,
কাইরেপ্টোফিলি, 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 কাইরেপ্টোফিলি। তাহলে বাদুড়ের দ্বারা যেটা হয় তাকে কি বলে? কাইরেপ্টোফিলি। তাহলে অপশন ডি কাইরেপ্টোফিলি। কি বলে? অপশন ডি কাইরেপ্টোফিলি। তাহলে বাদুড়ের দ্বারা যে পরাগযোগ ঘটে তাকে কি বলে? কাইরেপ্টোফিলি। হাইড্রোফিলি কার দ্বারা হয়? জলের দ্বারা হয়। অ্যানিমোফিলি কার দ্বারা হয়? অ্যানিমোফিলি কার দ্বারা হয়? এয়ারের, সরি কার দ্বারা হয়? অ্যানিমালের দ্বারা হয়। ঠিক। আচ্ছা দেখো, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? মনে রাখবা, মানুষের যদি দেহকোষের কথা বলে, দেহকোষে কতগুলো ক্রোমোজোম থাকে? দেহকোষে কতগুলো ক্রোমোজোম থাকে? দেহকোষে 46টা ক্রোমোজোম থাকে। ঠিক। বা 46টা ক্রোমোজোম বা 23 পেয়ার বলে। পেয়ার মানে কি? জোড়া। হয় 46টা সংখ্যা বললে, আর জোড়া বললে 23 পেয়ার। এটা থাকে কোথায়? দেহকোষে। ঠিক। সরি সরি সরি, এটা টোটাল ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম থাকে কত? আবার সরি, রিপিট করছি, মানুষের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম থাকে কত? 46টা বা 23 পেয়ার। 46টা বা 23 পেয়ার। এই 46টা বা 23 পেয়ারের মধ্যে 22 পেয়ার কি হয়? দেহ ক্রোমোজোম। কি হয়? দেহ ক্রোমোজোম। এবার 22 পেয়ার মানে কত? 44টা। 22 পেয়ার মানে কত? 44টা। আচ্ছা আবার বলছি, টোটাল মানুষের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম থাকে কত? 46টা বা 23 পেয়ার। তার মধ্যে 22 জোড়া, তার মধ্যে 22 পেয়ার বা 22 জোড়া বা 44টা কি? দেহ ক্রোমোজোম। তাহলে থাকলো কটা? 1 পেয়ার। 1 পেয়ার বা দুটো, 1 পেয়ার বা দুটো, সেটা কি? সেক্স ক্রোমোজোম। সেটা কি? সেক্স ক্রোমোজোম। যদি সেটা ছেলে হয়, ছেলেদের ক্ষেত্রে কি হয়? এক্স আর ওয়াই। দেখো একটা দুটা। আর যদি সেটা মেয়ে হয় তাহলে এক্স এক্স। ঠিক। তার মানে দেহ, তার মানে কি বললাম? তার মানে হচ্ছে কথা কি, তার মানে আমার কথা হচ্ছে কি, যে জনন কোষে থাকে কটা ক্রোমোজোম, মানে সেক্স ক্রোমোজোম কটা? দুটো। এইবার কোশ্চেনে বলেছে জনন কোষে ক্রোমোজোম থাকে কটা। এবার তুমি মনে রাখবা, যখনই গ্যামেট লাইক কি বলতো, আমাদের যদি ছেলে হয় তাহলে আমরা স্পার্ম হতে পারে, যাকে বাংলায় কি বলে? স্পার্মকে আমি ভুলে গেছি, শুক্রাণু। কি বলে? শুক্রাণু। আর যদি সেটা ফিমেল হয় তাহলে তাকে কি বলে? ওভা, মানে ডিম্বাণু। ঠিক। তো যখনই কোথাও শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে, সেখানে কি হয়ে যায়? মিওসিস প্রক্রিয়া হয়ে যায়। কি হয়ে যায়? মিওসিস নামে একটা কোষ বিভাজন হয়। কি হয়? মিওসিস নামে একটা কোষ বিভাজন হয়। আর যখনই মিওসিস হয় তখন তখন টোটাল ক্রোমোজোমের অর্ধেক হয়ে যায়। আবার বলছি, যখনই যখনই কোথাও গ্যামেটের কথা বলা হবে, যখনই কোথাও গ্যামেটের কথা বলা হবে তখন টোটাল ক্রোমোজোমের অর্ধেক হবে। যখনই কোথাও গ্যামেটের কথা বলা হবে তখন টোটাল ক্রোমোজোমের অর্ধেক হবে। টোটাল ক্রোমোজোম কত ছিল স্যার? আপনি বললেন 146টা। তাহলে এখানে গ্যামেটের কথা বলা হয়েছে। জনন কোষ মানে কি? গ্যামেট। জনন কোষ মানে কি? গ্যামেট। তাহলে গ্যামেটের কথা যখন বলা হবে তখন তাহলে কি হবে? হাফ হয়ে যাবে। 46 এর হাফ কত? হাফ কত? 23। ঠিক। তাহলে দেখো অ্যান্সার হবে কি? 23 ক্রোমোজোম। অপশন দেখো, অপশন এ 23। যদি এখানে দেখো 46টা আছে, 46টা আছে, যদি বলতে এখানে যে দেহ কোষে, মানুষের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা, তাহলে অ্যান্সার হতো কি? 46টা। মানুষের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা হলো, তাহলে কি হতো? 46টা। এখানে যেহেতু জনন কোষ বলেছে, জনন কোষে কি হয়ে যায়? বললাম দেহ কোষের থেকে হাফ হয়ে যায়। দেহ কোষের থেকে হাফ হয়ে যায় কার মাধ্যমে হয়? মিওসিস নামে একটা কোষ বিভাজন হয়। কি হয়? মিওসিস নামে একটা কোষ বিভাজন হয়। মিওসিস নামে কোষ বিভাজনের জন্য দেহ কোষের থেকে হাফ নাম্বার ক্রোমোজোম জনন কোষে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 23টা। ঠিক। এবার দেখো, ডিএনএর সাথে যুক্ত ডিএনএর সাথে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিন হলো কি? ডিএনএর সাথে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিন হলো, আমি তোমাকে এটা বুঝিয়েছিলাম, নিউক্লিওজোম মডেল। মনে আছে? নিউক্লিওজোম বলেছিলাম না একবার? আমি করেছিলাম, মনে আছে আমার। নিউক্লিওজোমটা দেখো কি, ধরে নাও এরকম করে দুটো চারটে প্রোটিন হয়, এরকম চারটে প্রোটিন হয়। ঠিক। এই যে বলকে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন ধরো H1 H2 H3 H4, এরকম চারটে প্রোটিন হয় যাকে বলে হিস্টোন প্রোটিন। ঠিক। এই হিস্টোন প্রোটিনের উপর এরকম করে ডিএনএ যুক্ত হয়ে থাকে। হিস্টোন প্রোটিনের উপর এরকম করে ডিএনএ কি হয়? র‍্যাপ করে থাকে। র‍্যাপ মানে কি? জড়িয়ে থাকে। আর এই পুরো মডেলটাকে কি বলেছিলাম আমি? নিউক্লিওজোম। তাই নিউক্লিওজোম কে কে থাকে? ডিএনএ আর হিস্টোন প্রোটিন। বুঝে গেছো? এটাকে কি বলতো? নিউক্লিওজোম। আমি অলরেডি ক্লাস নিয়েছি এর উপরে। এবার দেখো, ডিএনএ এর সাথে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিন, আর এই হিস্টোন প্রোটিনটা কি হয়? ক্ষারক। হিস্টোন প্রোটিনটা কি হয়? ক্ষারক ধরনের হয়। তাহলে ডিএনএ এর সাথে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটা কি হবে? কি হবে বললাম এখন? হিস্টোন প্রোটিন। দেখো এই দেখো অপশন 1 এ আছে কি? হিস্টোন প্রোটিন। গ্লোবুলিন প্রোটিন থাকে কোথায়? ব্লাডে থাকে। অ্যালবুমিন থাকে কোথায়? ব্লাডে থাকে। ফিব্রিনোজেন থাকে কোথায়? ব্লাডে থাকে। ফিব্রিনোজেন কি করে? ব্লাড ক্লটিং, ওই যে কোথাও কেটে গেলে যে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, সেটা কি করে? ফিব্রিনোজেন। অ্যালবুমিন কি করে? ব্লাডের একটা প্রোটিন যেটা কি করে? ব্লাডের কি করে? অসমোটিক প্রেসার, ব্লাডের যে অসমোটিক প্রেসার হয়, ব্লাডের মধ্যে ফ্লুইড, তো ব্লাড একটা ফ্লুইডের মধ্যে অসমোটিক প্রেসার থাকে, তো যে ব্লাডের যে অসমোটিক প্রেসার সেটাকে কন্ট্রোল কে করে? অ্যালবুমিন। ঠিক। তাহলে ডিএনএ এর সাথে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিন হলো কি? হিস্টোন। চারটে হিস্টোন, তার উপরে এরকম করে চারটে হিস্টোন, তার উপরে ডিএনএ এরকম করে র‍্যাপ করে করে একটা কি করে? একটা মডেল বানিয়ে দেয় যাকে বলে নিউক্লিওজোম মডেল। আর ইউজ কে হচ্ছে? হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ এর সাথে যুক্ত ক্ষারক প্রোটিন হলো কে? হিস্টোন। এই ছিল তোমাদের আজকের সেরা 5টা কোশ্চেন, যেখান থেকে আমি বলছি একটা কোশ্চেন এবছরে হুবহু আসবে। একটা কোশ্চেন এবছরে হুবহু আসবে। আশা করি লেকচারটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। স্যার একটা কথা বলুন, আপনি 5টা 6টা করে কেন কোশ্চেন করাচ্ছেন, বা আপনি 50টা কেন করাচ্ছেন না? আমি একটা জিনিসই বুঝি, যে যদি কম করে ভালো রেজাল্ট হয় তাহলে বেশি কাঁচরা নিয়ে লাভ নেই। কাঁচরা দেখবা, কাঁচরা এক জায়গায় অনেকগুলো থাকে। কাঁচরা দেখবা যেখানে কাঁচরা থাকে না, অনেক ঢিপ ঢিপ হয়ে আছে, কিন্তু ওখানে কোনোদিন কাজে লাগে না। লাগে কোনোদিন? কাজে লাগে না। কিন্তু তুমি দেখবা যেটা ভালো জিনিস,
ভালো জিনিস সেটা দেখবো অল্প থাকে। তার মানে কি, যেটা দরকার সেটা অল্পই থাকে, আর কাঁচরা মানে কি, যেখানে নোংরা জিনিস রাখা থাকে সেটা দেখবো পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে। তো যেটা দরকার নেই সেটা করার দরকার নেই, যেটুকুটা আমি করাচ্ছি সেটা ট্রাস্ট করে রাখো, তার মধ্যে কোশ্চেন আছে। আমি যেটা বলছি এবছর মিলিয়ে নিবা, 5টার মধ্যে একটা কোশ্চেন এবছর 2024-এর জিএনএম এনএম এক্সামে আসবেই আসবে, হুবহু কোশ্চেন। তো চলো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস বা রূপম বায়ো ক্লাসেস বা লিংকে ডেসক্রিপশন দেওয়া লিংকে ট্যাপ করে জয়েন করে দাও মক টেস্ট দেওয়ার জন্য। চলো বাই, থ্যাংক ইউ।